ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ নাম্বার 5। এই মুহূর্তে এই সিরিজ 2-1 ব্যবধানে রয়েছে। টিম ইন্ডিয়া অলরেডি এক ম্যাচ পিছিয়ে রয়েছে, বাট এটা শেষ সুযোগ এই সিরিজটাকে বরাবর অর্থাৎ 2-2 ফিনিশ করার জন্য, এবং তার জন্য টিম ইন্ডিয়াকে এই ম্যাচটা জিততে হবে। অন্যদিকে ইংল্যান্ড এই ম্যাচটা কোনো রকম ড্র করতে পারলেই কিন্তু তাদের এই সিরিজে 2-1 ব্যবধানে জেতা কমপ্লিট হয়ে যাবে। সো ভারতীয় দলের জন্য এই ম্যাচটা জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাও লেটস টক অ্যাবাউট দ্য প্লেইং 11 অফ ইন্ডিয়ান টিম, যার জন্য আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করছি। কারণ ভারতীয় দলের কাছে একগুচ্ছ প্রশ্ন ছিল যে প্লেইং 11টা নিয়ে ভারতীয় দল কিভাবে ভাবনা চিন্তা করতে চলেছে, এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব। ইংল্যান্ড দলের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অলরেডি শর্ট আউট করতে পেরেছে, বাট ভারতীয় দল বিসিসিআই কি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পেরেছে? যে প্রশ্নগুলো ভারতীয় দলের প্লেইং 11 নিয়ে ছিল সেই প্রশ্নের উত্তর কি বিসিসিআই খুঁজতে পেরেছে? আসুন আজকের ভিডিওতে সেটা নিয়ে আমরা ডিসকাস করি। তো সবার প্রথমে আমরা ইংল্যান্ড দল নিয়ে খুব ছোট্ট করে বিষয়টা একটু ডিসকাস করে নিই। ইংল্যান্ড দল 2-1 ব্যবধানে এগিয়ে বেশ কিছুটা কমফোর্টেবল পজিশনে রয়েছে এই সিরিজে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার ইংল্যান্ডের যে পেস বোলাররা রয়েছে তারা কিন্তু যথেষ্ট টায়ার্ড। আমরা সেটা তাদের বিগত ম্যাচে ধারহীন বোলিং দেখে খুব ভালোভাবে বুঝতে পেরেছি, যেখানে ব্রাইডন কার্স থেকে শুরু করে বা ক্রিস ওকস, এই বোলারগুলো রীতিমতো কোনো ধার ছিল না বোলিং আমরা দেখতে পেয়েছি। তো সেই কারণে ইংল্যান্ড দলের তরফ থেকে এখানে জেমি ওভারটনকে দলের সাথে যুক্ত করা হয়েছে, এবং নো ডাউট জেমি ওভারটন এই ম্যাচটা খেলবে। কার জায়গায় খেলবে এটা দেখার মতো বিষয়, কারণ জফরে আর্চার নিশ্চিতভাবে খেলছে, বেন স্টোকস একটা বোলার হিসেবে নিশ্চিতভাবে এখানে থাকবে। দুটো পেস বোলিং অপশন, তৃতীয় পেস বোলিং অপশনের জায়গায় ব্রাইডন কার্স এবং ক্রিস ওকস, এই দুজনের মধ্যে একজনকে ড্রপ করা হবে। দেখুন ক্রিস ওকসের 36 বছর বয়স, তো হিসেব মতো এখানে ক্রিস ওকসকেই ড্রপ করা উচিত। কিন্তু এরকম একটা সিরিজ ডিসাইডার ম্যাচে ক্রিস ওকসের মতো এক্সপিরিয়েন্স বোলারকে ইংল্যান্ড কি ড্রপ করবে, এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। তো আমার মনে হয় জোর করে হলেও ক্রিস ওকসকে এই ম্যাচটাতে ইংল্যান্ড নামাবে, এবং অ্যাট দ্য সেম টাইম ব্রাইডন কার্সকে এখানে ড্রপ করবে এবং জেমি ওভারটনকে অ্যাড করবে, বিকজ ব্রাইডন কার্সকে গত ম্যাচে অনেকটাই আনএফেক্টিভ লাগছিল এবং খুব একটা ধারালো বোলিং সে কিন্তু করতে পারেনি। তো ইংল্যান্ডের তরফ থেকে একটাই চেঞ্জ আমরা এখানে দেখতে পারি, সেটা হচ্ছে জেমি ওভারটন। আদারওয়াইজ গত ম্যাচে যে টিমটা ছিল ইংল্যান্ড একই টিম নিয়ে যাবে। লিয়াম ডসনও এখানে কিন্তু এই দলের মধ্যে থাকছে। তার প্রধান কারণ হচ্ছে এই পিচের উপর বেশ খানিকটা কিন্তু স্পিন বোলারদের সাহায্য থাকতে পারে, যেমনটা আমি গত দিনে আপনাদের বলছিলাম যে এই পিচের উপরে কিন্তু শেন ওয়ার্নের বল অফ দ্য সেঞ্চুরি এসেছিল, এবং এখানে স্পিনারদের জন্য হেল্প থাকে। পিচ মোটামুটি 3 দিন হওয়ার পরে রীতিমতো ভেঙে যায়, এবং এটার জন্যই ভারতীয় দলের কাছে এবার প্রশ্ন যে তাহলে টিম ইন্ডিয়া কি করবে। দেখুন টিম ইন্ডিয়ার প্লেইং 11 নিয়ে আমরা যদি ডিসকাস করি, তো সবার প্রথমে ভারতীয় দলের ওপেনিং ডিপার্টমেন্টে উই হ্যাভ কেএল রাহুল। তো কেএল রাহুল এই সিরিজে হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং, প্রত্যেকটা ইনিংস দুর্দান্ত। তো কেএল রাহুল নিশ্চিতভাবে ভারতীয় দলে থাকছে। তার পাশাপাশি ইয়শস্বী জয়সওয়াল ছাড়া টপ অর্ডারে আমাদের কাছে কিন্তু আর কোনো অপশন নেই। অনেক এখানে অভিমন্যু ঈশ্বরনের মতো প্লেয়ারের কথা বলতে পারেন, কিন্তু ইয়শস্বী জয়সওয়াল তার থেকে অনেক এগিয়ে। ইয়শস্বীর একটা বা দুটো খারাপ ইনিংস কোনোভাবেই কিন্তু এখানে অভিমন্যু ঈশ্বরনকে জায়গা আর্ন করে দিতে পারে না। সো ইয়শস্বী জয়সওয়াল ডেফিনেটলি এখানে ভারতীয় দলের হয়ে আবারও ওপেনিং করতে আমরা তাকে দেখতে পাবো। পাশাপাশি ভারতীয় দলের জন্য 3 নম্বর জায়গাটাতে আবারও এখানে আমরা সাই সুদর্শনকেই দেখতে পাবো, বিকজ আগের ম্যাচে ফার্স্ট ইনিংসে একটা হাফ সেঞ্চুরি সে করেছিল। দ্বিতীয় ম্যাচে ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট যে সে একটা বলে আউট হয়ে যায়, বাট স্টিল করুণ নায়ারের মতো প্লেয়ারের থেকে অনেকটাই বেটার সাই সুদর্শন। ও একবার যখন বিসিসিআই করুণ নায়ারের থেকে চোখ সরিয়ে নিয়েছে, ইটস অল অ্যাবাউট সাই সুদর্শন নাও। তো ভারতীয় দলের হয়ে 3 নম্বর জায়গাটাতে আবারও সাই সুদর্শন খেলবে। অ্যান্ড লেট মি টেল ইউ, এই যে মাঠ যেখানে খেলাটা হতে চলেছে, এই মাঠে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং কন্ডিশন থাকে, এবং এখানে আপনি এক্সপেক্ট করে চলতে পারেন সাই সুদর্শন এখানে একটা কিন্তু বড় স্কোর করতে পারে। তার কারণ এই মাঠের কন্ডিশনটা অনেকটাই ব্যাটিং ফেভারেবল। এখানে কিন্তু বোলারদের জন্য নতুন বলে একটু সাহায্য থাকবে। নতুন বলটা পেরিয়ে গেলে বোলাররা রীতিমতো স্ট্রাগল করবে, যেমনটা গত ম্যাচে হয়েছিল, এবং এখানে আরও বেশি পরিমাণে বোলাররা স্ট্রাগল করতে পারে, কারণ নতুন বল পেরিয়ে যাওয়ার পরে আর মুভমেন্ট খুব একটা কিন্তু দেখা যাবে না। সেটাই রীতিমতো আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে যে এই মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করাটা বুদ্ধিমানের কাজ হবে। তার কারণ হচ্ছে প্রথমের দিকে পিচে কিন্তু ব্যাটিং করার জন্য সিচুয়েশনটা অনেক বেটার থাকবে। প্রথম এবং তৃতীয় ইনিংসে কোনো দল যদি ব্যাটিং করে নেয় তাহলে অনেকটা বেটার, কারণ ফোর্থ ইনিংসে গিয়ে বাউন্সের তারতম্য হবে, এটা 100% কনফার্ম। যেটা গত ম্যাচে আমরা দেখেছি একটু আদ্রু যে বল কিভাবে বাউন্সের তারতম্য হচ্ছিল, যে বলটা আসার কথা বুক হাইটে সেই বলটা আসছিল হাঁটু হাইটে। এরকম কিছু বল ভারতীয় ব্যাটসম্যান সার্ভাইভ করেছে, যেটা খুবই কঠিন ছিল। তো এখানে কোনো দল চাইবে না সেকেন্ড ব্যাটিং করতে। দুটো দলেরই এখানে টার্গেট থাকবে টসে
জিতে প্রথমে ব্যাটিং করে নেওয়ার। বিশেষ করে ভারতীয় দল এখানে টসে জিতে ব্যাটিং করে নিতে চাইবে, তার কি কারণ সেটা আমি একটু পরে বলছি। ভারতের টপ 3 পরে এবারে 4 নম্বর জায়গাটাতে কি আসবে? নিশ্চিতভাবে আমাদের ক্যাপ্টেন শুভমান গিল, যে গত ম্যাচেও দুর্দান্ত ফর্মে ছিল এবং এখানে যদি কন্ডিশন একটু ব্যাটিং ফেভারেবল হয় আমরা এক্সপেক্ট করতে পারি শুভমান গিলের তরফ থেকে আবারও এখানে একটা বড় ইনিংস আসতে পারে। এবং এর পরবর্তীকালে শুভমান গিলের পরে 5 নম্বর জায়গাটা, যেটা ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এতদিন পর্যন্ত ঋষভ পান্থ খেলে এসছে, বাট বিগত ম্যাচে আমরা বেশ কিছু ইম্প্রোভাইজেশন এখানে দেখেছি, লাইক ওয়াশিংটন সুন্দরকে এখানে প্রমোট করা হয়েছিল গত ম্যাচে, রবীন্দ্র জাদেজা এখানে খেলতে পারে, বাট এখানে অ্যাকচুয়ালি ঋষভ পান্তের পরিবর্তে কাকে যুক্ত করা হবে? দেখুন, ঋষভ পান্তের পরিবর্তে ঈশান কিষানকে এখানে অ্যাপ্রোচ করা হয়েছিল, বাট তার চোটের জন্য এখানে জগদীশনকে দলে যুক্ত করা হয়েছে। বাট এখানে জগদীশনের এই ম্যাচে খেলার সে অর্থে কোনো সম্ভাবনা নেই, সে শুধুমাত্র ব্যাকআপ উইকেট কিপার। যদি কোনো সমস্যা হয় ধ্রুব জুরেলের, তখন জগদীশন একমাত্র কিপিং করবে। তো নিশ্চিতভাবে ভারতীয় দলের তরফ থেকে এখানে ঋষভ পান্তের পরিবর্তে এখানে খেলবে ধ্রুব জুরেল। তো ধ্রুব জুরেলকে এই জায়গাতে 5 নম্বরে আনা হবে বলে আমার মনে হচ্ছে না। আই থিঙ্ক যে টাইপ অফ ইনিংস এখানে রবীন্দ্র জাদেজা খেলেছে, নিশ্চিতভাবে রবীন্দ্র জাদেজা 5 নম্বর জায়গাটা সিকিউর করবে। 6 নম্বর জায়গাটা ওয়াশিংটন সুন্দর এবং 7 নম্বর জায়গাটাই ধ্রুব জুরেল। না, ধ্রুব জুরেল 6 নম্বরে আসতে পারতো, বাট যেহেতু বিগত ম্যাচে ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত খেলেছে, এই প্রমোশনটা সে কিন্তু আর্ন করে নিয়েছে। এরপরে আসছে ভারতীয় দলের জন্য সবথেকে বড় প্রশ্ন, যে বোলিং ডিপার্টমেন্টে তাহলে কি করা যেতে পারে। তার কারণ হচ্ছে ভারতের এই বোলিং ডিপার্টমেন্টে যে বোলারগুলো ছিল, কোনো বোলার এখানে কিন্তু পার্মানেন্ট নয়, কোনো বোলারের ঠিক নেই যে সে খেলবে। তার কারণ আমি আপনাকে বলি, জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এই দুজন দুর্দান্ত বোলিং করেছে পুরো সিরিজ জুড়ে, বাট দ্য প্রবলেম ইজ সিরাজ সমস্ত ম্যাচ খেলেছে এবং সিরাজ যথেষ্ট টায়ার্ড, সেটা আমরা তার গত ম্যাচের বোলিং থেকে বুঝতে পারি। এবং বুমরাও গত ম্যাচে কিন্তু খুব একটা ছাপ ফেলতে পারেনি, হি ওয়াজ লুকিং ভেরি মাচ টায়ার্ড। তো বুমরা প্রথম থেকেই বলা হয়েছিল যে সিরিজের 3টে ম্যাচ খেলবে, তো জাসপ্রীত বুমরাকে এখানে বিশ্রাম দেওয়া হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। মোহাম্মদ সিরাজ 4টে ম্যাচ খেলেও তারও কিন্তু বিশ্রামের প্রয়োজন, এবং 4th এবং 5th ম্যাচের মাঝে মাত্র 3 থেকে 4 দিনের গ্যাপ ছিল, তো নিশ্চিতভাবে এখানে সিরাজেরও কিন্তু বিশ্রামের প্রয়োজন রয়েছে। বাট জাসপ্রীত বুমরাকে যদি বিশ্রাম দেওয়া হয়, তাহলে সিরাজকে কি বিশ্রাম দেওয়ার মতো দুঃসাহস বিসিসিআই দেখাবে? আমার মনে হয় বিসিসিআই এতটা দুঃসাহস এখানে কিন্তু দেখাতে পারবে না। তার কারণ হচ্ছে বুমরা সিরাজের মধ্যে অন্ততপক্ষে একটা বোলারকে এখানে মিনিমাম নিতেই হবে, এবং আমার এটা মনে হচ্ছে জাসপ্রীত বুমরাকে এখানে বিসিসিআই রেস্ট দেবে এবং এখানে মোহাম্মদ সিরাজকে লিডার অফ দ্য বোলিং অ্যাটাক আবারও বানাবে বাধ্য হয়ে, কারণ এরপরে ভারতীয় দলের কাছে খুব বেশি অপশন নেই। তো পেস বোলিং ডিপার্টমেন্টে আমার মনে হচ্ছে মোহাম্মদ সিরাজ থাকছে। দ্বিতীয় অপশন আকাশদীপের যে চোট ছিল বিগত ম্যাচে সে খেলতে পারেনি, আকাশদীপের চোট কিন্তু অনেকটা সেরে গেছে এবং আকাশদীপ নিশ্চিতভাবে এখানে ভারতীয় দলে খেলবে। তো উই হ্যাভ মোহাম্মদ সিরাজ, উই হ্যাভ আকাশদীপ, এবং তৃতীয় যে বোলার এটা নিয়ে হচ্ছে প্রশ্ন। তৃতীয় বোলারের জায়গায় এখানে প্রসিদ্ধ কৃষ্ণ আছে, এখানে আর্শদীপ সিং আছে। দেখুন, এখানে আনসুল কাম্বোজকে ট্রাই করা হয়েছিল, বাট স্টিল আমরা দেখেছি হি ইজ নট রেডি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, খুব একটা ইউজফুল সে নয়, অথবা এই পিচের উপর পেসারদের জন্য যে হেল্প দরকার সেটা নেই, যার কারণে কাম্বোজ অতটা এফেক্টিভ হচ্ছে না। ভারতীয় দল আর্শদীপ সিংকে নিয়ে অতটা কনফিডেন্ট নয়, যার কারণে এই ম্যাচে আনসুলকে যদি সাইডলাইন করা হয় তাহলে খুব সম্ভবত প্রসিদ্ধ কৃষ্ণাকে বিসিসিআই খেলাতে চলেছে। বাট আমার মনে হয় এখানে বেস্ট অপশন হবে আর্শদীপ সিং। এই প্লেয়ারটাকে একটা অবশ্যই চান্স দেওয়া উচিত, এই প্লেয়ারটা যথেষ্ট ভালো সুইং করতে পারে উইথ দ্য নিউ বল। সো ভারতীয় বোলিং অ্যাটাকটা আমার মনে হয় মোহাম্মদ সিরাজ, আকাশদীপ সিং এবং আর্শদীপ সিং এই 3 জনের হওয়া উচিত। যদিও বিসিসিআই এক্স্যাক্টলি কী ডিসিশনটা নেবে এটা একটা বিশাল বড় প্রশ্ন। এবং আমি কেন 3টে পেস বোলারের কথা এখানে বলছি, তার কারণ হচ্ছে এই পিচের উপর স্পিনারদের জন্য অনেকটা হেল্প থাকতে চলেছে, এবং দ্যাট ইজ দ্য রিজন এখানে ভারতীয় দল এই সিরিজে প্রথমবারের জন্য কুলদীপ যাদবকে ভারতীয় দলে জায়গা দিতে চলেছে, এবং যে জায়গায় নীতিশ রেড্ডি, শার্দুল ঠাকুর খেলছিল সেই জায়গাতে এবার কুলদীপ যাদব খেলবে। এই বিষয়টা মোটামুটি আমরা বলতে পারি, বিকজ এই পিচে স্পিন বোলারদের জন্য অনেকটাই হেল্প থাকবে। তবে সবকিছুই নির্ভর করছে যে বিসিসিআই কি সিদ্ধান্ত নিতে চলেছে। যদি এখানে জাসপ্রীত বুমরাকে খেলানো হয় তাহলে নিশ্চিতভাবে আবার মোহাম্মদ সিরাজকে এখানে কিন্তু বিশ্রাম পাঠানো হবে। তার কারণ হচ্ছে দুটো বোলারকে এত প্রেসার দেওয়ার কোনো মানে হয় না, অন্তত একজনকে রেস্ট দেওয়াটা দরকার রয়েছে। সো ওভারঅল ভারতীয় দলের প্লেইং 11 এই পঞ্চম টেস্টের জন্য কেমন হতে চলেছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার কি মনে হয় ভারতীয় দলের বোলিং অ্যাটাকটা কেমন হওয়া উচিত এই পঞ্চম টেস্টে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভারতীয় ক্রিকেটের সমস্ত আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য।